বিরোধীদের অভিযোগ হচ্ছে তৃণমূলের কাটমানি, তৃণমূলের আমফান দুর্নীতি, তারপর ঘরের থেকে টাকা নেওয়া, ফলে সব যারা এখন যারা বিরোধী আছে, বাম রয়েছে, আইএসএফ রয়েছে, তারা বলছে। আপনি কার কাছে শুনেছেন? তারা প্রকাশ্যে বলছে। আপনি কার কাছে শুনেছেন? প্রকাশ্যে বলছে, দুই দলই বলছে। কোন দল? বাম বলছে। তো বাম দলের সময় কি হয়েছিল? সিপিএম বলছে। বাম দলের সময় কি হয়েছিল? 2003-এর নির্বাচনে কি হয়েছিল? এইসব বললে হবে না, এইসব বললে হবে না, এইসব বললে হবে না। আপনি বিরোধী হয়ে গেলেন বলে যা খুশি বলতে পারেন না। একটা লিমিট রাখতে হবে যে আমি একটা সংসদীয় রাজনীতি করছি, গণতান্ত্রিক কাঠামোয় নিশ্চয়ই আমি বিরোধী দলের ভূমিকা পালন করব। তার মধ্যে একটু বিশ্বাসযোগ্যতা থাকবে না? যা বলে দেবে তার উত্তর আমাকে দিতে হবে। কোথায় গিয়ে কাটমানি খেয়েছে, কি প্রমাণ দিন, প্রমাণ কালকেই হাজতে ঢুকিয়ে দেবো। কাটমানি খেয়েছে আরাবুল ইসলামের নামে পোস্টার মারা হয়েছে, ওটা ওনাকে জিজ্ঞেস করবেন, ওটা ওনাকে জিজ্ঞেস করবেন। তাদের প্রতি তো আপনি বলছেন আস্থা রাখতে। কার উপরে আস্থা রাখতে? একবারও বলিনি, আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে। একটাই ফ্যাক্টর নির্বাচনে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কোনো ফ্যাক্টর এখানে নেই। বিগত দিন তো যে তৃণমূলের এমএলএ ছিল রেজ্জাক মোল্লা, তিনি বলেছিলেন ভাঙড় সোনা দিয়ে মুড়ে দেবো, ইনি বলেছিলেন। না, আপনি হয়তো শোনেননি, কিন্তু নির্বাচনী প্রচারে এসে এই কথাগুলো উনি বলেছিলেন। কিন্তু আলটিমেট ভাঙড়ে উনি যে 5 বছর ছিলেন, ভাঙড়ের বিন্দু পরিমাণ কাজ করেনি। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ। ফলে আপনাকে নতুন করে কেন বিশ্বাস করতে? আপনার এটা বিশ্বাস অবিশ্বাস। প্রিয় দর্শক, এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রেজাউল করিমকে। প্রথমে এনবিটিভির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা 2021 এই বিধানসভা নির্বাচনের নিঘণ্ট বেজে গেছে, আর এই বিধানসভায়, ভাঙড় বিধানসভায় প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং সেই নিয়েই আমরা কিছু প্রশ্ন করব এবং ভাঙড়ের অবস্থান নিয়ে, রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা কিছু কথা বলবো। প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে ভাঙড়, আপনার বাড়ি বীরভূম আমরা যতটুকু জানতে পেরেছি, আর আপনি ভাঙড়ের প্রার্থী হয়েছেন, ফলে সাধারণ মানুষের বা তৃণমূলের একটা গোষ্ঠীর ক্ষোভ দেখা গিয়েছে। যেদিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেন আপনাকে, তারপরেই ক্ষোভ, সেই ক্ষোভটা কতটা প্রশমিত হয়েছে? ক্ষোভ প্রশমনের ব্যাপার নয়, আপনার তথ্যই ভুল আছে। আমার জন্ম হয়েছিল বীরভূমে, 40 বছর তো আমি গ্রাম ছাড়া। এরপর হয়তো গ্রামের লোকে আমাকে বলবে আপনি বহিরাগত। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, আমি তো চাকরি করতাম সরকারি, তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি করেছি। সরকারি কোয়ার্টারেই আমার ম্যাক্সিমাম সময় কেটেছে। আমি একটা বাড়ি কিনেছি লাউহাটিতে, সেটাও ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 2 বছর আগে আমরা ঠিক করেছিলাম ওখানে একটা ছোট্ট হাসপাতাল করব। এখন একটা ক্লিনিক ওখানে চলে, একটা পাশে আমার একটা বেডরুম মতো আছে, ওখানে আমি এবং আমার বন্ধু দুজনেই থাকি। কাজে বহিরাগত যে তকমা, এটা একদমই ঠিক নয়। বীরভূমে বাড়ি নিশ্চয়ই আমার ছিল, এখনও আছে, আমার ভাইরা ওখানে, কিন্তু বীরভূমের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাছাড়া যে কোনো জায়গায়, যে কোনো মানুষের জন্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার প্রয়োজনের সময় তাকে পাওয়া গেল কি না, তার কোথায় জন্ম হয়েছিল, সে কোথায় থাকতো, এখন কোথায় থাকে। এগুলো তখনই রেলিভেন্ট যখন আপনি প্রার্থী যিনি হচ্ছেন তিনি এমএলএ যদি হয়ে যান, তাহলে মানুষের অভাব, অভিযোগ, বিপদ আপদে তাদের পাশে দাঁড়াচ্ছে কিনা, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে অতীতে মানুষের অভিজ্ঞতা যেমনই হোক না কেন, আমার ক্ষেত্রে সেটা হবে না, কারণ আমি গত 2 বছর ধরে ভাঙড়ের সঙ্গে আমার, অন্তত লাউহাটির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমি ওখানে থাকি, পেশেন্ট দেখি, আমি ঘটকপুকুরেরও পেশেন্ট দেখি, আমি আমার ট্যাংরায় একটা চেম্বার আছে, সেখানেও আমার কাছে পেশেন্ট আসেন। তো আমি নিজেকে বহিরাগত প্রার্থী ভাবি না। এবং প্রথম দিকে একটা আমাদের কিছু কর্মী মনে হয়েছিল, বিভ্রান্তি তৈরি হয়েছিল, এখন সেই বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে। কতটা প্রশমিত হয়েছে? এখন তো আমি কারো কাছ থেকে এরকম কোনো অভিযোগ শুনিনি যে আপনি বাইরের থেকে এসছেন। এটা ঘটনা যে আমি এখানে আসার আগে অনেক ফোন পেয়েছি যে আপনি বহিরাগত ইত্যাদি ইত্যাদি। এখন সেই ব্যাপারটা আর মানুষ তেমনভাবে ভাবছেন না। তারা আমার সঙ্গে কথা বলছেন, তো অনেকটা কনফিডেন্স পাচ্ছেন যে হ্যাঁ, এই লোকটা অন্তত আমাদেরকে ডিচ করে পালিয়ে যাবে না। যে বিগত নির্বাচনের সময় আরাবুল ইসলাম যেভাবে ময়দানে কাজ করতো, এবারে তার অনেকটা কম দেখতে পাচ্ছি, একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি। যে আরাবুল ইসলামকে নিয়েই সবাই মনে করতো আরাবুল ইসলাম থাকলে বিরোধীরা শূন্য, আরাবুল ইসলাম থাকলে বিরোধীরা কাজ করতে ভয় পেত, তারা এখন আমরা দেখতে পাচ্ছি এই ভাঙড়, একদিকে আইএসএফ এবং যে বাম যে জোট, সংযুক্ত মোর্চা, সেই জোট কিন্তু পুরো ভাঙড়টা দখল করার চেষ্টা করছে। সেই জায়গায় আপনি একেবারে কিভাবে ট্যাকেল দিতে পারবেন? দেখুন, প্রথমে বলি যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আমার, অন্তত আমি রাজনৈতিক জগতের লোক নয়, কিন্তু ব্যক্তিতান্ত্রিক রাজনীতি ভালো না, কোনো ক্ষেত্রেই নয়। আমরা
ভাঙড়ের ব্যাপারে বলতে পারি যে আরাবুল সাহেবের কাছে আমি পার্সোনালি ওনার বাড়িতে গেছি। উনি গতকালকে আমার সমস্ত মিটিংয়ে হাজির ছিলেন এবং উনি এলাকার মানুষকে মোবিলাইজ করেছেন। তিনি কথাবার্তা বলছেন, তাদেরকে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করার কথা বলছেন। তাহলে কী করে বলছেন যে উনি আমাদের সঙ্গে নেই? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বিরোধী শূন্য করার কোনো পরিকল্পনা আমাদের নেই। বিরোধী থাকবে, বিরোধী প্রয়োজনও আছে। বিরোধী কারা সেটা হচ্ছে প্রশ্ন। বিরোধীরা কী প্রশ্ন তুলছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তারা কি উন্নয়নের প্রশ্ন তুলছেন, না তারা সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন? যে কোনো ধরনের বিভাজন, সাম্প্রদায়িক বিভাজন, সে ইসলামের হোক আর হিন্দুত্বের হোক, দুটোই তো একই রকমভাবে খারাপ। আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে ভাঙড়ের মানুষের কি সমস্যা, সেই সমস্যাগুলো আমাদের বিরোধীরা জানেন কি না, তারা সেগুলো তোলেন কি না। এখানকার মানুষের সমস্যা কি রামকে নিয়ে? এখানকার মানুষের সমস্যা কি পীরকে নিয়ে? আদতে নয়। এখানকার রুটি রোজগারের সমস্যা। এখানকার মানুষের যে কৃষিপ্রধান একটা সমাজ ব্যবস্থা, সেই কৃষিজাত পণ্য বাইরে বিক্রি করার একটা সমস্যা। এখানকার উচ্চ ফলনশীল বীজ দিয়ে সবজি উৎপাদন করা, ধান অন্য যা যা হয় আর কি, সেই সমস্ত উৎপন্ন করা। এখানে ফিশারিজ আছে, দারুণ একটা পোটেনশিয়াল আছে, একটা মার্কেটও আছে, সেইটাকে প্রপারলি ব্যবহার করা, সেটা নিয়ে তো তাদের কোনো প্রশ্ন নেই। তাদের একটাই প্রশ্ন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নামক একজন মহিলা, তাকে ক্ষমতা থেকে সরাতে হবে, সেটাই একমাত্র ওদের প্রশ্ন। ভাঙড়ের রাজনীতি নিয়ে একটা কথাও কি কেউ বলেছেন? ওনাদের যে এত লম্বা চওড়া বক্তৃতা দিচ্ছেন, তো দিদিকে সারাক্ষণ আক্রমণ করে যাচ্ছেন। ভাঙড়ের রাজনীতিতে কোন পরিবর্তনটা ওনারা চেয়েছেন, যে পরিবর্তনটা হয়নি? রাস্তাঘাট হয়ে গেছে, শিক্ষা পৌঁছে গেছে, কন্যাশ্রী হয়েছে, গ্রামে গ্রামে আমরা মেয়েদের, আজকেও আমি দেখলাম রাস্তায় মেয়েরা আমাদের স্বাস্থ্য সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্যসাথীর কার্ড আমরা পৌঁছে দিয়েছি, বিনা পয়সায় মানুষ চিকিৎসা পাচ্ছে, খাবার পাচ্ছে, পানীয় জল পাচ্ছে, রাস্তাঘাট উন্নত হয়েছে। তাহলে আর কি বাকিটা কী? কীভাবে ভাঙড়কে আপনি বুঝবেন? ভাঙড়ের মানুষের সমস্যা আপনি কিভাবে বুঝবেন? ভাঙড়ের মানুষের সমস্যা, এখানকার 80% মানুষ কৃষিজীবী। তো তাদের সমস্যার সঙ্গে আমার সমস্যার কী ডিফারেন্স? কোনো সমস্যা নেই, কোনো ডিফারেন্স নেই। আমি বীরভূমে ছোটোবেলায় যে সমস্যাগুলো দেখেছি, সেই সমস্যার কিছু কিছু এখানেও নিশ্চয়ই পাওয়া যাবে। আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে মানুষের বাড়িতে গিয়ে তার সমস্যাটা বোঝার চেষ্টা করছি। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি গতকালকে নস্কর পাড়ায় গেছিলাম। ওখানে একজন ভদ্রমহিলা আমাকে বললেন যে আমি বাড়ি পাইনি। তো ওর বাড়িতে 4টে লোক আছে, 3জন পেয়েছে, 1জন পায়নি। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি দাঁড়াবেনটা কোথায়। আপনার বাড়িতে আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের বাড়িতে যদি একটা ডিম হতো না, আমরা 4 ভাইয়ে ভাগ করে খেতাম। সবাই অল্প অল্প পেলাম, কিন্তু প্রত্যেকেই পেলাম। আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে সব মানুষের কাছে পরিষেবার খানিকটা খানিকটা করে অংশ হলে পৌঁছে দেওয়া, যাতে যখন আমার হাতে আরও টাকা আসবে তখন আমি পূর্ণাঙ্গভাবে তার সমস্যাটা পুরোপুরি সমাধান করতে পারি। আর একটা জিনিস আপনাকে আমি বলি যে আমি মনে করি যে আপনার প্রশ্নটা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু বেখাপ্পা। কেন বলছি? আমি একা সমস্যা জানলে কি সমাধান হয়ে যাবে? কোনো একজন এমএলএ, এমপি কিংবা একজন মন্ত্রীর জেনে লাভ নেই। আমরা মনে করি যে সাংগঠনিকভাবে যারা একদম নিম্ন স্তরে, গ্রাসরুট লেভেলে যারা কাজ করছেন, তাদের মাধ্যমে সমস্যাটা উঠে আসবে। এখানকার যারা লিডার্স আছেন, তারা ডিসিশন নেবেন যে কী করা উচিত, সেইটা তারা বিধায়কের কাছে নিয়ে যাবেন, বিধায়ক সেটা বিধানসভায় বলবেন, মন্ত্রিসভার কাছে নিয়ে যাবেন এবং টাকা পয়সা আসবে। আমি যদি খুব জেনে ফেলি, তাহলে সমস্যাটা হচ্ছে কি, আমি যেটুকু জানি শুধু সেইটুকু ইমপ্লিমেন্ট করব। যদি পুরো প্রশাসন জানে, যদি পার্টি জানে, তাহলে প্রশাসন জানবে এবং অনেক অর্গানাইজড ওয়েতে আমরা মানুষের কাছে পরিষেবাগুলো নিয়ে যেতে পারবো। ব্যক্তিকেন্দ্রিক যে ব্যবস্থাটা, আমি অমুক দাদার লোক বলে আমি সেই এলাকাটা ডেভেলপ করি। কিন্তু সাধারণ মানুষের একটা অভিযোগ রয়েছে যে স্থানীয় নেতাদের প্রতি মানুষের আস্থা হারিয়েছে, স্থানীয় নেতাদের প্রতি মানুষ বিশ্বাস হারিয়েছে, তাই বাইরে থেকে অন্য কাউকে ক্যান্ডিডেট করেছে যাতে নতুন করে তার প্রতি নতুন মানুষের প্রতি বিশ্বাস আনে। তাহলে সেক্ষেত্রে আপনি কতটা বুঝবেন, বা আপনি যে যাদের কথা বলছেন স্থানীয় নেতারা, তাদের প্রতি তো মানুষের আস্থা নেই, তাহলে কীভাবে তারা এটা কী করে বোঝা গেল তাদের প্রতি আস্থা নেই? পঞ্চায়েত সমিতিতে আমরা আছি, জেলা পরিষদে আমরা আছি, তো এটা তো নির্বাচনের মাধ্যমে উঠে এসেছে। যদি আস্থা না থাকলে তারা জিতলেন কী করে? এটা কথা নয়। বিরোধীরা অনেক কথা বলে, আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো বিরোধীদের প্রশ্ন, আমার উত্তর দিতে কোনো অসুবিধা নেই। আমি মনে করি না যে আস্থাহীনতা তৈরি হয়েছে। আমাদের কোনো নেতার আচরণ কারো যদি পছন্দ না হয়, তারা বললে, তৃণমূল দলে এইটা কোনো সমস্যা নয় যে একজন কেউ খারাপ কিছু করবে এবং তারপরে এখানে টিকে থাকবে। এই যে বেরিয়ে গেল, যে সমস্ত নেতারা বেরিয়ে গেছে, রাজা উজির সেজে ঘুরে বেড়াচ্ছে, তো এনারা কেন বেরিয়ে গেছেন? ওনারা বেরিয়ে গেছেন কারণ চাপে পড়ে। তাদের দুর্নীতি মানুষের কাছে এক্সপোজড করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট, তিনি উদ্যোগ নিয়েছিলেন বলেই বেরিয়ে গেছে। এবং আমরা কিছু কিছু বহিষ্কারও করতে পারি। আমাদের লোকাল একজন ছোটোখাটো লিডারকে বহিষ্কারও করা হয়েছে এর আগে। কথা হচ্ছে যে
আস্থাহীনতার প্রশ্ন একদমই নেই। এখানকার মানুষ তৃণমূলের প্রতি আস্থা রাখে। আমাদের সমস্ত স্তরে পঞ্চায়েতের যে ত্রিস্তর পঞ্চায়েত আছে তার প্রত্যেকটি স্তরে আমাদের লোকেরাই আছে। আর একটা জিনিস আপনি বারবার বলছেন, আমি আপনাকে আবার কন্ট্রাডিক্ট করছি যে বহিরাগত কথাটা আপনি বাদ দিন। কারণ হচ্ছে যে আমি বহিরাগত মনে করছি না, এখানকার মানুষও আর বহিরাগত মনে করছে না। এটা একটা দল, বিশেষ দল আমাদেরকে বহিরাগত ছাপ্পা দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা আর মেন রাজনীতির যে মঞ্চ প্রথম দিকে তারা যে হিটটা জেনারেট করেছিলেন, এখন আস্তে আস্তে ফেড করে যাচ্ছে। ফলে একটা ওই তত্ত্ব খাড়া করে দিয়ে সেটাকে প্রমাণ করার জন্য নানা রকম কথাবার্তা বলে বেড়াচ্ছেন। এই ভাঙড়ের সাধারণ মানুষের বহুদিনের সমস্যা, যেখানে লোকাল নেতারা আজও পর্যন্ত মেটাতে পারেনি। ভাঙড় একটা কৃষি প্রধান এলাকা, অথচ এখানে কোনো কোল্ড স্টোর হয়নি। ভাঙড়ে অনেকের দাবি যে ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, মানে চিকিৎসা ব্যবস্থা একটু কিছু হলেই তাকে কলকাতায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কতটা আপনি যদি নতুন বিধায়ক হন, কতটা এই সমস্যার সমাধান করতে পারবেন? এই দুটো জিনিস নিয়েই মানে এখানে আসার আগে আমার মাথায় ছিল যে আমরা কি করতে পারি। আমার গ্রামটা দেখেও আমার মনে হয়েছে যে কোল্ড স্টোরেজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া, যেটা আমরা করতে পারি। শস্য সঞ্চয় করে রাখা এবং প্রয়োজনের সময় সেগুলোকে বাজারে ছাড়া, যেটা ফোরেরা করে। তারা গরিব কৃষকের কাছ থেকে ওটা নিয়ে গিয়ে তারপর যখন লিন সিজন হয় তখন ওটাকে বিক্রি করে প্রচুর মুনাফা করে। এইটাকে বন্ধ করার জন্যে, ফোরেদের থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের লোকাল শস্য ভাণ্ডার গড়ে তুলতে হবে। সেটা তো আমরা নিশ্চয়ই করব। আর কেউ জিজ্ঞেস করার আগে আমি বলেছি যে এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, যেহেতু আমি চিকিৎসা নিয়ে দীর্ঘদিন কাজ করছি, তো আমার নিজের খুব ইচ্ছে যে এখানে একটা এমন হাসপাতাল তৈরি হোক যেখানে এখানকার মানুষকে, হয়তো কার্ডিয়াক সার্জারি আমি করতে পারবো না, কিন্তু বাকি যেগুলো সমস্ত কিছু যেন আমি লোকালি করে ফেলতে পারি, তার জন্যে গণ উদ্যোগ নিতে হবে। সবসময় আপনি জানেন যে কেন্দ্রের যে সরকার আছে তারা সব কিছুকে বেসরকারিকরণ করে দিচ্ছে। আমাদের এইখানে রাজ্য সরকার নানা রকম চাপের মধ্যে থেকেও কিন্তু আমরা বেসরকারিকরণ করছি না, বরং অনেক জিনিস, অনেক হাসপাতাল যেগুলো বেসরকারি ছিল, এই কোভিড সিচুয়েশনে আমরা 55টা হাসপাতাল ওদের কাছ থেকে নিয়ে আমাদের টাকায় চালিয়েছি। তো আমাদের বেসরকারিকরণের ইচ্ছে নেই, আবার আমাদের রিসোর্সটা লিমিটেড। তো এই জন্য আমরা ভাবছি যে এমন একটা গণ উদ্যোগ করতে হবে, যে সরকারও পার্টিসিপেট করবে, এখানকার সাধারণ মানুষও পার্টিসিপেট করবে। আমরা এমন একটা হাসপাতাল করব যেখানে অল্প আয়াসে মানুষ পৌঁছতে পারে এবং অল্প পয়সায় তাদের চিকিৎসা সম্ভব হয়। এটা তো আমার নিজের দীর্ঘদিনের স্বপ্ন এবং আশা করছি এটা আমি পালন করতে পারবো। কোনো আপনি যদি ক্ষমতায় আসেন এইগুলো করবে? নিশ্চয়ই আমরা করব। কিন্তু আপনাকে মানুষ কেন বিশ্বাস করবে? বিগত দিন তো যে তৃণমূলের এমএলএ ছিল রেজ্জাক মোল্লা, তিনি বলেছিলেন ভাঙড় সোনা দিয়ে মুড়ে দেবো, ইনি বলেছিলেন না, আপনি হয়তো শোনেননি, কিন্তু নির্বাচনী প্রচারে এসে এই কথাগুলো উনি বলেছিলেন। কিন্তু আলটিমেট ভাঙড়ে উনি যে 5 বছর ছিলেন, ভাঙড়ের বিন্দু পরিমাণ কাজ করেনি। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ। ফলে আপনাকে নতুন করে কেন বিশ্বাস করবে? আপনার এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, আস্থার প্রশ্ন। আস্থাটা আমার প্রতিও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। উনি কি বলেছিলেন আমার জানা নেই। সোনাই মুড়ে দেবো বলে কোনো প্রতিশ্রুতি যদি দিয়ে থাকেন তাহলে সেটা আমি জানি না, সেটা বিজেপি বলে। আমাদের কোনো নেতা সোনাই মুড়ে দেবো ধরনের কথা বলবে বলে আমার মনে হয় না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে কাজ হয়নি মানে রাস্তাঘাট তো সবই হয়েছে। আপনি আর কি কাজ চান? রাস্তাঘাট হয়েছে, পানীয় জল পেয়েছে, মানুষ বিনা পয়সায় খাবার পাচ্ছে। 1 বছর বন্ধের পিরিয়ডে প্রায় সবার বাড়িতে বাড়িতে খাদ্যশস্য বিনা পয়সায় পৌঁছে গেছে। কাজেই কাজ হয়নি এটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে মানুষের এক্সপেকটেশনটা হয়তো তার চেয়ে বেশি। বিশ্বাস কেন করবে সেটা আমি জানি না, কেন বিশ্বাস করবে। আমি এটুকু বলতে পারি যে আমার অন্তত এরকম কোনো আগ্রহ নেই যে আমি এখানে জিতলাম দিয়ে আমি একটা নিউ টাউনে একটা বড় বাড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করলাম। আমি এখানেই থাকবো। ইনফ্যাক্ট আমি এখন থেকেই আজকেই আমি বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম। এমন একটা বাড়ি চাইছি যেটা আগামী 5 বছর আমি থাকতে পারবো। এখানে থাকবো। আমার এমনিতেই লাউহাটিতে ক্লিনিক আছে, এখানে থাকতাম। ভাঙড়ে থেকেই আমি কলকাতায় যদি আমার প্রয়োজন আমি যাতায়াত করব। আস্থার যে ব্যাপারটা না, সেটা একদিনে গড়ে উঠবে না। আস্থার সম্পর্কটা হচ্ছে পারস্পরিক বিনিময়ের মধ্যে হয়। অর্থাৎ আমরা যদি একসঙ্গে বেশ কিছুটা পথ হাঁটি, তখন বোঝা যাবে যে এই লোকটাকে আমি ট্রাস্ট করব কি করব না। কাজে তার জন্য একটু সময় লাগবে। এটা আপনি ঠিকই প্রশ্ন করেছেন যে আস্থা তৈরি করতে তো সময় লাগবে। তারা রাতারাতি কী করে বুঝবে যে এই লোকটা কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো, সে এখানকার তো ভোটার নয়? তাহলে আমি যতই বলি যে আমি পাশের ওই জায়গাটায় থাকি, এখন ডাক্তারের কাছে পেশেন্ট আসে যখন অসুস্থ হয়, কিন্তু বিধায়কের কাছে সুস্থ মানুষই বেশি আসবে, তাই না?
তো দেখা যাক না, আগে এখানে তৃণমূল এমনিতেই জিতবে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কিন্তু বিরোধীদের অভিযোগ হচ্ছে তৃণমূলের কাটমানি, তৃণমূলের আমফান দুর্নীতি, তারপর ঘরের থেকে টাকা নেওয়ার ফলে সব যারা এখন যারা বিরোধী আছে, বাম রয়েছে, আইএসএফ রয়েছে, তারা বলছে। আপনি কার কাছে শুনেছেন? তারা প্রকাশ্যে বলছে। আপনি কার কাছে শুনেছেন? প্রকাশ্যে বলছে, দুই দলই বলছে। কোন দল? বাম বলছে। তো বাম দলের সময় কি হয়েছিল? সিপিএম বলছে। বাম দলের সময় কি হয়েছিল? 2003-এর নির্বাচনে কি হয়েছিল? এইসব বললে হবে না। আপনি বিরোধী হয়ে গেলেন বলে যা খুশি বলতে পারেন না। আপনাকে একটা লিমিট রাখতে হবে যে আমি একটা সংসদীয় রাজনীতি করছি, গণতান্ত্রিক কাঠামোয় নিশ্চয়ই আমি বিরোধী দলের ভূমিকা পালন করব। তার মধ্যে একটু বিশ্বাসযোগ্যতা থাকবে না? যা বলে দেবে তার উত্তর আমাকে দিতে হবে। কোথায় গিয়ে কাটমানি খেয়েছে, কি প্রমাণ দিন, প্রমাণ কালকেই হাজতে ঢুকিয়ে দেবো। কাটমানি খেয়েছে, আরাবুল ইসলামের নামে পোস্টার মারা হয়েছে, ওটা ওনাকে জিজ্ঞেস করবেন। ওটা ওনাকে জিজ্ঞেস করবেন। তাদের প্রতি তো আপনি বলছেন আস্থা রাখতে। কার উপরে আস্থা রাখতে? একবারও বলিনি, আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে। একটাই ফ্যাক্টর নির্বাচনে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কোনো ফ্যাক্টর এখানে নেই। অন্য আপনি যাদের বিভিন্ন রকম নাম করছেন তারা কি করেছেন তার জবাব তিনি দেবেন, আমরা দেব না। পার্টিগতভাবে তৃণমূল কংগ্রেস কোনো অনৈতিক কাজে, কোনো চুরির কাজে, কোনো কাটমানি খাওয়ার কাজে দিদি অনেকবার প্রকাশ্য ঘোষণা করেছেন যে যারা কাটমানি খাও দরকার নেই, তোমরা চলে যাও পার্টির থেকে। যার পোষাবে না সে চলে যেতে পারে। কিন্তু আপনি কোনো একজন একটা অন্যায় করবে তার জন্য আমাকে প্রশ্ন করলে তার উত্তর আমি দেবো না, আপনাকে তার কাছ থেকেই জিজ্ঞেস করতে হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম ভাঙড় 148 বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রেজওয়াল করিমের সঙ্গে, এবং আমরা একেবারে শেষ মুহূর্তে শেষ প্রশ্ন আপনার কাছে করব। ভাঙড়ের মানুষের কাছে কতটা আপনি আশাবাদী এবং কি চাইবেন? আমি চাইবো ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করুক তৃতীয়বারের জন্য, এবং আমি অত্যন্ত আশাবাদী। আমি তো বিভিন্ন গ্রামে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি। মানুষের কোনো মানুষের যে অভিমান নেই তা নয়, কিন্তু তারা বুঝতে পারছেন যে পরিস্থিতি পাল্টাচ্ছে এবং আমার তৃণমূল কংগ্রেস এখানে জিতবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।